হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। তো আজকে আমরা আবার তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি এবং আজকের ক্লাসটা অন্যান্য দিনের ক্লাসের থেকে একটু ডিফারেন্ট এই কারণেই বলছি, কারণ আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা তোমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নের ক্লাস। এর আগে আমরা যে ক্লাসেসগুলো করছিলাম সেগুলো সাবজেক্ট ওয়াইজ যে এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ বা প্রিভিয়াস ইয়ার্স বেসড যে এমসিকিউ, তার উপর আমরা ক্লাস পাবলিশ করছিলাম। বাট আজকের ক্লাসটা আমরা টপিক ওয়াইজ এবং ডেসক্রিপটিভ ওয়েতে আমরা ক্লাসটা কমপ্লিট করব। তো চলো, আজকে যে ক্লাসটা হবে সেটা পলিটির ওপর হবে এবং টপিক হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্ট। তো আজকে শুরু করা যাক আমাদের ক্লাস। আচ্ছা, প্রথমত জানতে হবে যে এই পার্লামেন্টে কি জিনিস। বাংলায় পার্লামেন্টকে সংসদ বলে, এটা তোমরা সবাই জানো। তো এই যে আমাদের পার্লামেন্ট বা আমাদের যে সংসদ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে আমাদের আইনসভা। এই পার্লামেন্ট হচ্ছে আমাদের কেন্দ্রীয় আইনসভা। তাই তো আমাদের পার্লামেন্ট বা সংসদ যেমন কেন্দ্রীয় আইনসভা, তার পাশাপাশি আমাদের প্রতিটা রাজ্যেরও আইনসভা রয়েছে। তো আজকের আমাদের বিষয় অনলি ইন্ডিয়ান পার্লামেন্ট। তো পার্লামেন্ট কেন্দ্র সরকারের আইন প্রণয়নকারী অঙ্গ। প্রথম লাইনে আমি এখন যেটা বললাম যে আমাদের কেন্দ্রীয় আইনসভা হচ্ছে আমাদের পার্লামেন্ট, সেটাই প্রথম লাইনে বলা হয়েছে। এইবারে এই যে আমাদের ইন্ডিয়াতে, আমাদের দেশে সংবিধান কি বলেছে যে পার্লামেন্টের শাসন ব্যবস্থা চলবে, মানে সংসদীয় শাসন ব্যবস্থা। এবং তার যে উৎস, মানে এই যে সংসদীয় শাসন ব্যবস্থা থাকবে, তার সোর্সটা এই যে কোথা থেকে নেওয়া হয়েছে এটাও আমরা অলরেডি জানি। আমাদের যে রিসোর্সেস গুলো রয়েছে, যেখান থেকে ভারতীয় সংবিধান বিভিন্ন জিনিস ধার করেছে বা ধারণা নিয়েছে, তো এই যে সংসদীয় শাসন ব্যবস্থা, এটার ধারণা কিন্তু সংবিধান নিয়েছে কোথা থেকে? আমাদের ব্রিটেন থেকে নিয়েছে, তাই তো? এটাও আমরা জানি অলরেডি। সংসদীয় শাসন ব্যবস্থাকে ওয়েস্টমিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট বলা হয়ে থাকে। মেনলি এটা ব্রিটেনের যে মডেল, তার উপর ডিপেন্ড করে এই ফরম্যাটটা আমাদের সংবিধান অ্যাডাপ্ট করেছে, যে কারণে এটাকে বলা হয় ওয়েস্টমিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট। কোথায় আছে? পার্ট 5-এ আছে, আর্টিকেল 79 to 122। পার্ট 5টা আমাদের কি নিয়ে ডিল করে? পার্ট 5টা ডিল করে হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, তাই তো? পার্ট 5-এ যে শুধু পার্লামেন্ট আছে তা তো নয়। পার্ট 5টা আমাদের টোটালটা ডিল করে হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, যার মধ্যে এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি প্রেসিডেন্ট আছে, প্রাইম মিনিস্টার আছে, কাউন্সিল অফ মিনিস্টার আছে, আরেকটা হচ্ছে পার্লামেন্ট আছে। তো কেন্দ্রীয় শাসন ব্যবস্থার যে টোটাল যে সিস্টেমটা, এই টোটাল সিস্টেমটাই আমাদের রয়েছে হচ্ছে পার্ট 5-এ। তাহলে এই যে আমরা পার্লামেন্টের কথা বলছি, যে কিনা আমাদের দেশের আইন প্রণয়ন করছে, আইন তৈরি করার একটা সংস্থা, তাহলে এর গঠনটা আমাদেরকে জানতে হবে। তার আগে এই যে পার্লামেন্টের গঠন, এই পার্লামেন্টের গঠনের আগে বলি পার্লামেন্টের মেন কাজ কি। এতক্ষণ থেকে যেটা আমি বলছিলাম, পার্লামেন্ট কি কারণে গঠিত হয়েছে? অবভিয়াসলি আইন তৈরির জন্য। তারও আগে আরেকটা কথা আমাদেরকে জানতে হবে, এই যে বর্তমান দিনের যে সংসদ আমরা দেখতে পাচ্ছি, এইটা কোথা থেকে উৎপত্তি হলো, সোর্স? তো অবভিয়াসলি ব্রিটেন থেকে এই ধারণাটা নেওয়া হয়েছে, বাট ব্রিটেনের পার্লামেন্টকে তো তুলে আনা হয়নি, ব্রিটেন থেকে এই ধারণাটা নিয়েছে। বাট বর্তমান দিনে আমরা যে পার্লামেন্টটা দেখছি, এই পার্লামেন্টটা কিন্তু একদিনে তৈরি হয়ে যায়নি হঠাৎ করে। আমরা সবাই জানি 1946 গঠিত হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ। এই গণপরিষদ কি পারপাসে গঠন হয়েছিল? সংবিধান প্রণয়ন, তাই তো? গণপরিষদের পারপাস কি ছিল? সংবিধান প্রণয়ন, এটা ছিল মেন পারপাস, যে কারণে গণপরিষদ গঠিত হয়েছিল 1946-এ। তো 1950 যখন সংবিধান চালু হয়েছে, এবং তার আগে 1949 যখন সংবিধান একসেপ্টেড, গৃহীত হয়েছিল, কার দ্বারা? গণপরিষদের দ্বারা। তাহলে গণপরিষদের দ্বারা 49-এ সংবিধান গৃহীত হয়েছে, 50-তে চালু হয়ে গেছে, মানে দেশ সংবিধান মেনে চলতে শুরু করেছে বা সংবিধান কার্যকরী হয়ে গেছে। তাহলে এই যে 1950, তাহলে গণপরিষদের যেটা মেন কাজ সংবিধান প্রণয়ন, সেটা কমপ্লিট হয়ে গেছে 50-তে। বাট
সংবিধান প্রণয়নের সাথে সাথে গণপরিষদের কিন্তু আরেকটা কাজ ছিল। কি ছিল? আইন তৈরি। যে কারণে আমরা কিন্তু একটা কথা জানি যে গণপরিষদ যখন অধিবেশন করত সংবিধান তৈরির কাজের জন্য, সভাপতি কে থাকতেন? রাজেন্দ্র প্রসাদ, তার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। এবং গণপরিষদ যখন আইন তৈরিকারী সংস্থা হিসেবে কাজ করতো তখন কিন্তু তার প্রেসিডেন্ট প্রসাদ আর থাকতেন না, তখন কে থাকতেন? জিভি মাভালাঙ্কার, গণেশ বাসুদেব মাভালাঙ্কার। তো একটা কাজ তো কমপ্লিট হয়ে গেল 50-তে, বাট এই কাজটা যতদিন দেশ থাকবে ততদিন আইন তৈরির প্রয়োজন পড়বে। এবং আমাদের দেশে যেহেতু সংসদীয় শাসন ব্যবস্থা সিস্টেম নেওয়া হয়েছে, তাহলে এই কাজটা তো কন্টিনিউয়াস প্রসেস চলবে। তাহলে এই কাজটা তৈরি কে করবে? এর এই পার্টটা তো ইনকমপ্লিট থাকছে। 1950-তে এই পার্টটা তো তার কমপ্লিট হচ্ছে না। তো 1950-তে কি হলো? এই গণপরিষদটাই কনভার্ট হয়ে গেল আমাদের পার্লামেন্টে। 1950-তে যখন সংবিধান ফাইনালি কার্যকরী হয়ে গেল তখন গণপরিষদই কনভার্ট হয়ে গেল আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টে। এবারে আসি আমরা পার্লামেন্টের গঠনে। আচ্ছা, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে নিই, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, বিকজ এই জায়গাটা খুব পেনের মার্ক পড়ে গেছে। আচ্ছা, তাহলে এইবারে আমরা আসি পার্লামেন্টের গঠনে। পার্লামেন্ট বলতে কি বোঝায়? প্রেসিডেন্ট, RS-LS, রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, এই তিনটেই হচ্ছে পার্লামেন্টের ইকুয়েশন। পার্লামেন্ট বলতে কি বোঝায় এটা প্রায়শই কিন্তু কোশ্চেন হয়ে থাকে, এবং পার্লামেন্টের সঠিক ব্যাখ্যাই হচ্ছে এটা। এর মধ্যে কোনো একটাও যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ভারতীয় সংসদ ইনকমপ্লিট থেকে যাবে। জেনারেলি অনেকের ধারণা থাকে পার্লামেন্ট রাজ্যসভা লোকসভা, বাট প্রেসিডেন্টকে অনেকে অমিট করে দেয়, কিন্তু তা হবে না। প্রেসিডেন্ট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়ান পার্লামেন্ট। রাষ্ট্রপতি হচ্ছেন ভারতের পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, যদিও তিনি এই যে দুটো হাউস, দুটো কক্ষ, রাজ্যসভা বা লোকসভা, তিনি কোনো হাউসেরই মেম্বার নন। অলরেডি এটা প্রেসিডেন্টেও আমরা জানি, প্রেসিডেন্টের ক্ষেত্রে আর কি। তাহলে রাষ্ট্রপতি পার্লামেন্টের কোনো হাউসেরই মেম্বার নন, বাট হি ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ, মানে তাকে ছাড়া পার্লামেন্ট ইনকমপ্লিট। কেন? আমরা একটু পরে যখন ডিটেলসটা আরো জানবো এমনি এটা ক্লিয়ার করে হয়ে যাবে আমাদের। প্রেসিডেন্ট, রাজ্যসভা, লোকসভা, এই তিনটে বডি নিয়ে গঠিত হচ্ছে আমাদের পার্লামেন্ট। আচ্ছা, রাজ্যসভা, যাকে আগে বলা হতো কাউন্সিল অফ স্টেটস, রাজ্যসভা দেখো নামেই তার এক্সপ্লেনেশন আছে। কাউন্সিল অফ স্টেটস মানে রাজ্যগুলোর সমাহার, রাজ্যগুলো নিয়ে তৈরি হচ্ছে সেই সভা। এবং লোকসভা, হাউস অফ পিপল, লোক মানে জনসাধারণ নিয়ে তৈরি। জনসাধারণ আমরা সবাই উঠে গিয়ে তো আর বসি না, জনসাধারণ নিয়ে তৈরি মানে হচ্ছে জনসাধারণ সেটা ডিসাইড করছে, তো হাউস অফ পিপল বলা হতো। এখানে জাস্ট ইয়ারটা দেওয়া আছে যে কবে এই নামগুলো দেওয়া হয়েছে। নামগুলো মানে কিন্তু এই রাজ্যসভা লোকসভার কথা বলা হচ্ছে। রাজ্যসভা এবং লোকসভা, আগে কি বললাম? কাউন্সিল অফ স্টেট ছিল, হাউস অফ পিপল ছিল, বাট এই যে আমরা বলি রাজ্যসভা এবং লোকসভা, এই নামকরণ দুটো হয়েছে 1954 থেকে। এবং এই রাজ্যসভা থেকে এই কোশ্চেনটাও হয় যে রাজ্যসভা, জেনারেলি লোকসভা থেকে এই কোশ্চেনটা করে না, বাট রাজ্যসভার নামকরণ কবে হয়েছে বা কত সালে হয়েছে এটা কিন্তু কোশ্চেন হয়। তো এই ইয়ারটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার কি বলেছে? এবার আমাদেরকে হাউসগুলোর সম্পর্কে একটু জানতে হবে। তাহলে আমরা আপার হাউস দিয়ে শুরু করি। রাজ্যসভা হচ্ছে আমাদের আপার হাউস। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, এটাও কিন্তু ব্রিটেন থেকেই নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধান, আমাদের দেশে যে সংসদীয় শাসন ব্যবস্থা থাকবে এটাও যেমন ব্রিটেন থেকে নিয়েছে, ঠিক তেমনি এই যে সংসদ হবে এই সংসদেরও যে দুটো হাউস থাকবে এটাও কিন্তু ব্রিটেন থেকে নিয়েছে। এবং এই কোশ্চেনটাও কিন্তু হয়, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমাদের ইন্ডিয়াতে থাকবে, এটাও কিন্তু ব্রিটেন। ওকে, তো দ্বিকক্ষ তার মানে দুটো কক্ষ থাকবে, একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ। আপার হাউস হচ্ছে রাজ্যসভা এবং লোয়ার হাউস হচ্ছে লোকসভা। তো আমরা একটা একটা করে শুরু করি। আপার হাউস রাজ্যসভা। রাজ্যসভার গঠন, রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ 250, তার মানে রাজ্যসভাতে ম্যাক্সিমাম 250 সদস্য থাকতে পারবে।
তার বেশি সদস্য থাকতে পারবে না, 250-কে সারপ্লাস করতে পারবে না। 250-র কম থাকতে পারে, 250 মানে যে 250 হতে হবে ব্যাপারটা এরকম নয়, কিন্তু 250 যদি হয়ে যায় তাহলে সেটা এক্সিড করতে পারবে না। 250 হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ, এবং এই 250 সর্বোচ্চ শক্তি মানে এনারা হচ্ছেন এমপি সদস্য, মেম্বার অফ পার্লামেন্ট। পার্লামেন্টের সদস্যকে কি বলে? এমপি বলে, মেম্বার অফ পার্লামেন্ট। এমপি রাজ্যসভারও হয়, আবার এমপি লোকসভারও হয়। তো আমরা যদি কখনো কোনো পার্সনকে আইডেন্টিফাই করি যে উনি কোন হাউসের এমপি, রাজ্যসভার সদস্যকেও আমরা এমপি বলবো, আবার লোকসভার সদস্যকেও এমপি বলবো। বাট যদি আমরা কোনো পার্সনের ক্ষেত্রে এটা ডিপিক্ট করার চেষ্টা করি যে কোন হাউসের মেম্বার উনি, তাহলে আমাকে উল্লেখ করতে হবে এমপি অফ রাজ্যসভা অর লোকসভা। তো এই যে 250 যেটা সংবিধান বলে দিয়েছে যে এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার থাকবে, তার বেশি থাকতে পারবে না। তো এই 250-র মধ্যে বিভাজনটা কিভাবে করেছে? 238, 238 জন আসবে কোথা থেকে? আমাদের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে। আমাদের ইন্ডিয়াতে বর্তমানে কটা স্টেট আছে? 28 স্টেটস, 28 স্টেটস আর 8 ইউটিস, ইউনিয়ন টেরিটরি, তাই তো? 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, 28টা রাজ্য আছে। তো এই টোটালটা থেকে আসবে হচ্ছে আমাদের এই সংখ্যাটা, ইলেক্টেড হয়ে, নির্বাচিত হয়ে। এবং বাকি পড়ে রইল 12, 238, বাকি পড়ে রইল 12। এই 12 জন সদস্যকে রাষ্ট্রপতি নমিনেট করবেন, মনোনীত। এনারা কিন্তু নির্বাচিত নন, এনারা নির্বাচিত। এই যে 238-এর কথা বললাম, এই সদস্যগুলো কিন্তু নির্বাচিত। কিভাবে? একটু পরে আমরা দেখতে পাবো কিভাবে নির্বাচনটা হয়। তো 238 নির্বাচিত সদস্য, বাট এই যে 12 এনারা কিন্তু নির্বাচিত নন। 12 হচ্ছে মনোনীত সদস্য বাই প্রেসিডেন্ট। এবারে চলে আসি কিভাবে নির্বাচিত হয়। তার আগে যেহেতু মনোনয়নের কথাটা আমরা পড়লাম, অলরেডি ওটা আগে কমপ্লিট করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে বললাম 12 জন সদস্যকে প্রেসিডেন্ট নমিনেট করে, মনোনীত করেন, তো অবভিয়াসলি যে কাউকে তুলে তো রাজ্যসভাতে এমপি হিসাবে বসানো হবে না। যখন কাউকে নমিনেট করা হবে তার স্পেশাল কিছু ক্রাইটেরিয়া অবভিয়াসলি থাকবে। কি কি ক্রাইটেরিয়া? আর্ট, লিটারেচার, সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, এই ক্ষেত্রগুলি থেকে। তার মানে এইসব সেকশনে যদি কারো স্পেশাল কোনো কন্ট্রিবিউশন থাকে, কারো দেশের প্রতি কোনো অবদান থাকে এইসব ফিল্ডের মধ্যে, এক্সপিরিয়েন্স যে পার্সনস এইসব ফিল্ড থেকে বিলং করেন, তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি 12 জনকে নমিনেট করতে পারবেন, যে কাউকে কিন্তু নয়। সংবিধান ফিল্ড মেনশন করে দিয়েছে। ওকে, চলো এবার আমরা নির্বাচিত সদস্যের পার্টে আসি। কিভাবে নির্বাচিত হয় তাহলে দেখে নিই। কি বলেছে আগে পয়েন্টটা পড়ি। রাজ্যগুলির প্রতিনিধিরা সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হন। মেন এরিয়া হচ্ছে এইটা। আমাদের এইটাই একদম তুলে অপশন দিয়ে দেবে যখন তোমাদের কোয়েশ্চেন করা হবে যে রাজ্যসভার সদস্যরা কিভাবে নির্বাচিত হয়, একদম এইটুকু জায়গা তুলে একটা, মানে যেটা রাইট অপশন হবে, রাইট আনসার হবে, ওই রাইট আনসারের অপশনটাতে একদম এইটুকু তুলে দিয়ে দেবে। তাহলে রাজ্যগুলির প্রতিনিধিরা সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা, রাজ্যগুলির প্রতিনিধিরা মানে এখানে রাজ্যসভার এমপিদের কথা বলা হচ্ছে। রাজ্যসভার যে এমপি তারা কারা? রাজ্যের প্রতিনিধি। রাজ্যসভা তার মানে কি? প্রতিটা রাজ্যের কে রিপ্রেজেন্ট করছে সেখানকার সদস্যরা। তো এই যে রাজ্যগুলি থেকে রিপ্রেজেন্টেটিভরা সেখানে গিয়ে বসছেন অ্যাজ এমপি, তাহলে রাজ্যের বিধানসভা, পার্লামেন্ট যেমন আমাদের কেন্দ্রীয় আইনসভা, এই বিধানসভা কি? এই বিধানসভা হচ্ছে আমাদের রাজ্য আইনসভার একটা পার্ট, তাই তো? রাজ্য আইনসভা, বিধানসভা হচ্ছে রাজ্য আইনসভার লোয়ার হাউস। পার্লামেন্টের যেমন লোয়ার হাউস লোকসভা, ঠিক তেমন রাজ্য আইনসভারও দুটো হাউস আছে। লোয়ার হাউস হচ্ছে বিধানসভা, তাহলে বিধানসভা কি? রাজ্যের আইনসভা। তাহলে সেইখান থেকে নির্বাচিত সদস্যরা নির্বাচন করবে হচ্ছে রাজ্যসভার এমপিদেরকে। তাহলে এই যে নির্বাচিত সদস্য, তারা কোথা থেকে আসছে? তুমি আমি নির্বাচিত করছি। এখানে কাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে? এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তার মানে যখন বিধানসভার ইলেকশন হয় এবং বিধানসভার ইলেকশনে যখন আমরা জনগণ
সরাসরি গিয়ে তাদেরকে ভোট দানের মাধ্যমে নির্বাচিত করি, যে যার চয়েসেবল পার্সনস। তো আমরা যখন নিজেদের ইচ্ছে মতো, নিজেদের পছন্দ মতো পার্সনসদেরকে বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত করি সরাসরি ভোটদানের মাধ্যমে, তারা কি করছে, তারা ঠিক করছে যে পার্লামেন্টের রাজ্যসভাতে কারা রাজ্যের রিপ্রেজেন্টেটিভ হয়ে গিয়ে বসবে। তাহলে রাজ্যসভার এমপিরা সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত নয়, বাট পরোক্ষভাবে। কেন পরোক্ষভাবে বলছি? কারণ এই যে বিধানসভার নির্বাচিত সদস্য, তারা তো আমাদের দ্বারা সরাসরি নির্বাচিত, এবং তারা যখন রিপ্রেজেন্টেটিভ অফ রাজ্যসভা, তাদেরকে যখন নির্বাচিত করছে, তাহলে কোথাও না কোথাও ইনডিরেক্টলি আমরাও অংশীদারত্ব পাচ্ছি। তাহলে সেই জন্য আমরা বলতে পারি পরোক্ষভাবে আমাদের দ্বারা, বাট সরাসরি আমরা বলতে পারবো না। তো আমরা এটুকুই মনে রাখবো, বিধানসভার যারা নির্বাচিত সদস্য, মানে আমরা যাদেরকে নির্বাচিত করছি, তাদের দ্বারা রাজ্যসভার এমপিরা নির্বাচিত হচ্ছেন। প্রতিটি রাজ্যের জনসংখ্যার নিরিখে রাজ্যসভাতে রাজ্যগুলির আসন সংখ্যা বণ্টিত হয়। এইবারে ব্যাপার হচ্ছে, আমাদের স্টেট কটা? 28 স্টেট, 8টা ইউনিয়ন টেরিটরি, এবং সিট কটা? ম্যাক্সিমাম 250, তার বেশি তো হতে পারে না, সংবিধান বলে দিয়েছে। তাহলে ভাবো যে একটা স্টেটের সঙ্গে আরেকটা স্টেটের ঝামেলা বাঁধবে। সবাই তো চাইবে পার্লামেন্টের সিট সংখ্যা যাতে নিজের রাজ্যের বেশি হয়, মেজরিটি চাইবে অবভিয়াসলি। তাহলে সংবিধান যদি ঠিক না করে দিত যে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন, সিটের যে আসন সংখ্যার যে বন্টন, সেটা কিভাবে হবে, তাহলে কিন্তু রাজ্যগুলোর মধ্যে একটা ঝামেলা বাঁধার সম্ভাবনা থেকেই যেত। বাট সেটা সংবিধান রাখেনি। কেন রাখেনি? এই যে মেনশন করে দিয়েছে রাজ্যের জনসংখ্যার নিরিখে, তার মানে কোন স্টেটের পপুলেশন কেমন, সেই পপুলেশন ডিসাইড করে দেবে যে তুমি কটা আসন পাবে। তার মানে তোমার স্টেটের পপুলেশন যত বেশি হবে, তার মানে তুমি রাজ্যসভাতে সিট তত বেশি পাবে। যে কারণে ইউপির সিট সব থেকে বেশি, কারণ উত্তরপ্রদেশ পপুলেশন ওয়াইজ লার্জেস্ট স্টেট, আমরা জানি। সেই জন্য ইউপির সিট কিন্তু রাজ্যসভাতে সব থেকে বেশি। ওকে, 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লি, পুদুচেরি, জম্মু কাশ্মীরের প্রতিনিধি রাজ্যসভাতে রয়েছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে, দেখো নামগুলো দেখে বুঝতে পারবে। তার কারণ কেন্দ্রশাসিত অঞ্চল 8টা আছে ঠিকই, সবগুলোতে কিন্তু বিধানসভা নেই। কারণ নির্বাচিত কিভাবে হবে? বিধানসভার সদস্যদের দ্বারাই। দেখো, তাহলে যে সকল কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা থাকবে না, সেখানে কিভাবে নির্বাচন হবে? হবে না অবভিয়াসলি। বাট দিল্লি, পুদুচেরি আর জম্মু কাশ্মীর, যেহেতু এখন জম্মু কাশ্মীর আমাদের ইউনিয়ন টেরিটরি তকমা পেয়ে গেছে, তো এই কারণে আমাদেরকে এখন এটাকেও ইনক্লুড করতে হবে, এবং সেখানে বিধানসভাও রয়েছে। আগে আমরা শুধু দিল্লি, পুদুচেরি বলতাম, কারণ আগে কাশ্মীর স্টেট ছিল, তো আমরা ইউটির আন্ডারে নিতাম না। এবং এখন যেহেতু সেটা ইউটি হয়ে গেছে, এবং সেখানে যেহেতু বিধানসভা রয়েছে, আমাদেরকে সেটাও কাউন্ট করতে হবে। তাহলে এগুলোতে যেহেতু বিধানসভা রয়েছে, তো সেখানে প্রতিনিধিরা রাজ্যসভাতে রয়েছে, তার কারণ বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হচ্ছে। নেক্সট পয়েন্টটা তো অলরেডি বললাম, 12 জন সদস্য কিভাবে আসেন, মানে রাষ্ট্রপতি কোন ফিল্ড থেকে মনোনীত করেন। এবারে আসি আমরা লোকসভার গঠনে। লোকসভার ইলেকশন প্রথমত ডিরেক্ট। লোকসভার ইলেকশন ডিরেক্ট, তুমি আমি সবাই ভোট দিতে যাই। বিধানসভাতেও আমরা সরাসরি ভোট দিতে যাই, লোকসভার ইলেকশনেও সরাসরি ভোট দিতে যাই। ম্যাক্সিমাম স্ট্রেংথ 552। সংবিধান যখন রচনা হয়েছিল, তখন বলা হয়েছিল লোকসভার ম্যাক্সিমাম সদস্য থাকতে পারবে 552। বিভাজনটা এবার বলি কিভাবে। 530 রাজ্য থেকে আসবে, তার মানে 530টা সিট দেওয়া হচ্ছে রাজ্যগুলোকে, মানে ইলেকশনের মাধ্যমে, ডিরেক্ট ইলেকশন। 20 কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি, 20 সিট দেওয়া হয়েছে ইউটিস গুলোকে, সেটাও ডিরেক্ট ইলেকশন। 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, মানে 30 + 20 550 হয়ে গেল। বাকি পড়ে রইল 2 জন। 2 জন আসবে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে, যাদেরকে প্রেসিডেন্ট নমিনেট করবেন। বাট এটা কিন্তু এখন আর নেই, বর্তমানে নেই, তুলে দেওয়া হয়েছে 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 104তম সংবিধান সংশোধন, এই যে আইনটা, এই আইনটা হয়েছিল 2019-এ, কিন্তু এটা তুলে দেওয়া হয়েছে 2020-তে। ওকে, আইনটা পাস হয়েছিল, মানে অ্যামেন্ডমেন্টটা আইন হিসেবে পাস হয়েছিল 2019-এ, এবং 20-তে এটা তুলে দেওয়া হয়েছে। তো অ্যামেন্ডমেন্টটা একটু মাথায় কিন্তু রাখতে হবে।
তাহলে এই দুজনের গল্প এখন শেষ। তাহলে বর্তমানে আমরা এই দুজনকে আর কাউন্ট করতে পারবো না। তাহলে এখন যদি তোমাদের এই কোয়েশ্চেনটা আসে যে ম্যাক্সিমাম স্ট্রেংথ কত, তাহলে আমাদেরকে 550 বলতে হবে। যেহেতু এই দুজনের যে ব্যাপারটা, এই যে দুজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, সেটা তো এখন নেই। এবং বর্তমানে এক্সিস্টিং মেম্বার কত আছে? 543। তাহলে ম্যাক্সিমাম 550, বাট নেই 543। রাজ্যসভাতে আছে 245 এখন এক্সিস্টিং সদস্য, এবং লোকসভাতে আছে 543। আচ্ছা, আমাদের এসএসসি জিডি এবং ডাব্লিউপি কেপি নিউ ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে 2025-26-এর জন্য, এবং অ্যাডমিশন চলছে পুরো দমে। তো তোমরা যারা এখানে রেসিডেন্সিয়াল আবাসিকে থেকে পড়াশোনা করতে চাও, অবশ্যই অতি সত্বর এই নাম্বারে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে নাম্বার রয়েছে তোমাদের হেল্পলাইন নাম্বার। এবং তাছাড়া তোমরা কেউ যদি এখানে থেকে ডিস্টেন্সে যদি পড়াশোনা নাও করতে পারো এখানে থেকে, তাহলে আমাদের ক্লাসরুমের সুবিধাও রয়েছে। তোমরা কিন্তু যাওয়া আসা করেও আমাদের এখানে কোচিং নিতে পারো। তো অবশ্যই তোমরা ফেসিলিটিস পাওয়ার জন্য, এডুকেশনাল ফেসিলিটিস পাওয়ার জন্য এই নাম্বারে শীঘ্রই যোগাযোগ করো, এবং যেভাবে এখান থেকে পড়াশোনা গ্রহণ করতে চাও, তোমরা কিন্তু সমস্ত ডিটেলসই এখানে পেয়ে যাবে। আমাদের অলরেডি অনলাইন ব্যাচও শুরু হয়ে গেছে। আমাদের যে ভিশন এডুকেশনের যে অ্যাপ, তোমরা ওটা ডাউনলোড করে নিও, এবং সেখানে ডাউনলোড করে সেখান থেকে তোমরা অনলাইন অ্যাডমিশনও নিতে পারো। এবং তোমাদের এখানে অনলাইন নাম্বারও দেওয়া আছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটাও পেয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা আসি লোকসভার নির্বাচনে। আমি একটু আগেই অলরেডি বলে দিলাম, ডিরেক্ট ইলেকশন, তুমি আমি সবাই যাই যারাই 18 ক্রস করে গেছি। তাহলে লোকসভার নির্বাচনে ভারতীয় জনগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। ওকে, প্রতিটি রাজ্যকে অবস্থানগত নির্বাচক মণ্ডলীতে ভাগ করা হয়। দেখবে যে আমরা প্রত্যেকে একটা লোকসভা অঞ্চলের আন্ডারে কিন্তু পড়ি না। এই যে টোটাল ইন্ডিয়াটাকে অবস্থানগত, দেখো রাজ্য মানে অবস্থান, কার পজিশন কোথায় আছে, ওই হিসেব মতো এক একটা সেক্টরে ভাগ করা হয়। সেই সেক্টরগুলোকে বলা হয় নির্বাচক মণ্ডলী। দেখবে আমরা বলি না আমি এই লোকসভার আন্ডারে পড়ি, বা ও সেই লোকসভার আন্ডারে পড়ে। তার মানে হচ্ছে প্রতিটা আলাদা আলাদা নির্বাচক মণ্ডলী, প্রতিটা আলাদা আলাদা লোকসভার নির্বাচক মণ্ডলী। লোকসভাতে প্রতিটি রাজ্যের আসন সংখ্যা এমনভাবে ভাগ করা হয় যাতে করে সেই সংখ্যা এবং তার জনসংখ্যার অনুপাত প্রতিটি রাজ্যের ক্ষেত্রে সমান হয়। রাজ্যকে প্রথমত ভাগ করে দেওয়া হয় এক একটা এরিয়া বিশেষে, নির্বাচক মণ্ডলী বিশেষে। তারপর কি করা হয়? প্রতিটি রাজ্যের আসন সংখ্যা এমন করে ভাগ করা হয় যাতে সেই সংখ্যা, মানে সেই আসন সংখ্যা এবং তার জনসংখ্যার যখন অনুপাত করা হবে, সেটা যেন প্রতিটা রাজ্যের জন্য সমান হয়। ধরো আমি একটা কথা বলছি, এই আসন সংখ্যা 3 আর জনসংখ্যার অনুপাত 3:4 হলো, জাস্ট ফর এক্সাম্পল। তাহলে এই 3:4 সবগুলোর জন্য হবে এভরি স্টেট, ফর এভরি স্টেট। এইটা সবগুলো স্টেটের জন্য সমান হবে। লোকসভাতে এসসি এসটিদের আসন সংরক্ষণ রয়েছে, অবভিয়াসলি রয়েছে। এসসি এসটিদের আসন সব জায়গাতেই সংরক্ষণ আছে, এবং এটা সংবিধান সম্মত। রাজ্যসভার মেয়াদ 1952-তে প্রথম রাজ্যসভা গঠিত হয়। তার মানে 1952-র আগে এই হাউসটার কিন্তু তেমন ভাবে কোনো অস্তিত্ব ছিল না, এবং এটা হচ্ছে চিরস্থায়ী কক্ষ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন। রাজ্যসভা ইজ পার্মানেন্ট বডি, এইটা কখনোই ভেঙে দেওয়া যায় না। আমাদের অনেকের টেন্ডেন্সি থাকে, যখনই আমাদের এই কোয়েশ্চেনটা আসে আমরা কি আনসার করি, হয় মাথার মধ্যে 5 ইয়ার্স চলে, নয়তো 6 ইয়ার্স চলে। 6 ইয়ার্স কেন চলে একটু পরে বলছি, এর পরের পয়েন্টে এটা ক্লিয়ার হয়ে যাবে কেন বলে। 5 ইয়ার্স, 6 ইয়ার্স বা এনি ইয়ার, কোনোটাই রাজ্যসভার মেয়াদ নয়। রাজ্যসভা কখনোই ভাঙা যায় না। কেন বলো দেখি? তাহলে এইটা একটু বলি, কেন ভাঙা যায় না, কেন এটা পার্মানেন্ট বডি হিসেবে করা হয়েছে। সংবিধান বলেছে ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা থাকবে, বাট আধা। আমাদের দেশে
যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা উইথ স্ট্রং সেন্টার। তো এই যে যুক্তরাষ্ট্রীয় সিস্টেম, তার মানে যেখানে কেন্দ্র এবং রাজ্য সহাবস্থান করবে, কেন্দ্রীয় শাসন ব্যবস্থাও থাকবে, রাজ্য শাসন ব্যবস্থাও থাকবে। আছে, প্রতিটা রাজ্যে সরকার আলাদা আলাদা আছে এবং কেন্দ্রীয় সরকার তো আমাদের রয়েছেই। তার পাশাপাশি দেশ পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রের সাথে সাথে রাজ্যেরও অংশীদারত্ব থাকবে। তো এই যে রাজ্যসভা, এই রাজ্যসভাতে কারা যাচ্ছে? প্রতিটা রাজ্যের রিপ্রেজেন্টেটিভ আমরা একটু আগেই দেখলাম। তাহলে যখন পশ্চিমবঙ্গ থেকে যে এমপি রাজ্যসভাতে গিয়ে বসছেন তিনি পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করছেন, যে এমপি ইউপি থেকে আসছেন তিনি ইউপিকে রিপ্রেজেন্ট করছেন, যিনি কেরালা, যিনি তামিলনাড়ু, যিনি মহারাষ্ট্র, হোয়াট এভার যেখান থেকে আসুক না কেন সেই স্টেট বা ইউটিকে রিপ্রেজেন্ট করছে। তার মানে যখন পার্লামেন্টের কার্যকলাপ সম্পাদন হচ্ছে তখন তো এই হাউসটাও অংশ নিচ্ছে লোকসভার সাথে সাথে। তাহলে পার্লামেন্ট যখন কার্য সম্পাদন করছে, দেশের কোনো আইন প্রণয়ন করছে বা দেশের কোনো কার্য সম্পাদন করছে, তখন রাজ্যসভার অংশ নিচ্ছে। রাজ্যসভা অংশ নিচ্ছে মানে কি? প্রতিটা রাজ্যের রিপ্রেজেন্টেটিভরা ওই এমপি গুলো অংশ নিচ্ছে। তাহলে ওই এমপি গুলোর মাধ্যমে প্রতিটা রাজ্য সেখানে অংশগ্রহণ করছে। তাহলে যুক্তরাষ্ট্রীয় সিস্টেম, এই যুক্তরাষ্ট্রীয় সিস্টেমের একটা সিম্বল হচ্ছে রাজ্যসভা। এবং এই রাজ্যসভাকে যদি ভেঙে দেওয়া যেত, যদি বিগঠিত হতো, তাহলে আমাদের এই যুক্তরাষ্ট্রীয় সিস্টেম এটা কোথাও না কোথাও হ্যাম্পার হতো। যে কারণে রাজ্যসভা ইজ পার্মানেন্ট বডি, এটা কখনোই ভাঙা যায় না। তাহলে এটা একদম ভালোভাবে মনে রাখবে যে এইটা কখনোই বিগঠিত করা যায় না। দিস ইজ দ্য পার্মানেন্ট হাউস। শুধুমাত্র প্রতি 2 বছরে রাজ্যসভার 1/3 মেম্বার্স অবসরপ্রাপ্ত হন। এই জায়গাটাতেই সবাই গুলিয়ে ফেলে। কি গুলিয়ে ফেলে? 2 বছরে রাজ্যসভার 1/3 মেম্বার অবসরপ্রাপ্ত হন। তার মানে একজন মেম্বারের মেয়াদ কত? 3 2 6 6 ইয়ার্স, তাই তো? সংবিধান বলেছে প্রতি 2 বছরে রাজ্যসভার 1/3 করে মেম্বার রিটায়ার করবে। তাহলে একজন মেম্বার, এটা কিন্তু 6 ইয়ার্স মেয়াদ কার? সদস্যের, নট রাজ্যসভার। রাজ্যসভা সদস্যের মেয়াদ হচ্ছে 6 ইয়ার্স, যেহেতু 2 বছরে 1/3 করে মেম্বার রিটায়ার করছে, 3 দিয়ে 6। বাট এই 6 ইয়ার্সটা রাজ্যসভার মেয়াদ নয়। এই ভুলটাই কিন্তু সবাই করে। কোশ্চেন দুটো হয়, যদি বলে রাজ্যসভার মেয়াদ কত, তাহলে কিন্তু আমরা অলওয়েজ আনসার করব হয় অপশনে যদি থাকে যে কোনোটি নয়, তাহলে কোনোটি নয় করব, অথবা অপশনে যদি থাকে এটি ভাঙা যায় না বা এটি চিরস্থায়ী কক্ষ, তাহলে তাই করব। আর যদি কোশ্চেনে এটা করে রাজ্যসভার সদস্যের মেয়াদ কত, তখন আমরা আনসার করব 6 ইয়ার্স। তো কোয়েশ্চেনটা আগে ভালো মতো পড়বে যে কি জিজ্ঞাসা করেছে। সংবিধান রাজ্যসভার সদস্যদের কোনো নিশ্চিত মেয়াদ নির্ধারণ না করে পার্লামেন্টের উপর এটিকে ছেড়ে দিয়েছে। এই যে 6 ইয়ার্সটা, এটা কিন্তু সংবিধান ডিরেক্টলি বলেনি। আমরা ক্যালকুলেট করতে পারছি কোথা থেকে? এইখান থেকে ক্যালকুলেট করতে পারছি। সংবিধান এটা বলে দেয়নি যে একজন মেম্বারের মেয়াদ হবে 6 বছর বা একজন মেম্বারের মেয়াদ হবে 4 বছর, 5 বছর, হোয়াট এভার। এটা কিন্তু সংবিধান মেনশন করেনি। এই 6 ইয়ার্সটা আমরা কোথা থেকে ক্যালকুলেট করতে পারছি? সংবিধানের এই বলা কথাটা থেকে। এটাই এখানে মিন করতে চেয়েছে। পার্লামেন্ট রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951-এ রাজ্যসভার সদস্যদের মেয়াদ 6 বছর নির্ধারণ করেছে। তার মানে 51-এ এটা বলা হয়েছে, এইটা আগেই বলা ছিল, বাট এইটা ডিরেক্টলি বলা ছিল না। আমরা আগেও এটা ক্যালকুলেট করতে পারতাম। মানে 51-এর আগে, মানে 50-র কথা বলছি, খুব বেশি দিনের গল্প না, 1 বছরের গল্প। 50-তে আমরা এখান থেকে এটা ক্যালকুলেট করতে পারতাম, বাট 51-এ ডিরেক্টলি বলে দিয়েছে। এটাই পার্থক্য। তাহলে এখন বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে পার্লামেন্ট এটা নির্ধারণ করেছে, যেহেতু পার্লামেন্টের উপর ক্ষমতা দেওয়া ছিল। লোকসভার মেয়াদ এটা আমরা সবাই জানি 5 ইয়ার্স। প্রতি 5 বছর আমরাই তো যাই, প্রতি 5 বছর অন্তর আমরা ভোট দিতে যাই তো লোকসভার। তাহলে লোকসভার মেয়াদ কত? 5 বছর। প্রতি 5 বছরে লোকসভার এক একটা লোকসভার টেনিয়র হচ্ছে 5 ইয়ার্স। কিন্তু রাষ্ট্রপতির ওপর ক্ষমতা ন্যস্ত আছে লোকসভা ভেঙে দেওয়ার, এমনকি 5 বছরের পূর্বেও। এটা আমরা অলরেডি রাষ্ট্রপতির ক্ষেত্রেও আমরা অলরেডি জানি যে লোকসভা তার মেয়াদ পূর্ণ হওয়ার আগে কে ভেঙে দিতে পারে? প্রেসিডেন্ট। বাট অবভিয়াসলি তার যখন ইচ্ছা তিনি তার ভেঙে দিতে পারবেন না।
এইখানে তার ক্রাইটেরিয়া আছে, এটা প্রেসিডেন্টের চ্যাপ্টারে বলা হয়ে থাকে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে, রাষ্ট্রপতি ক্ষমতা অবভিয়াসলি আছে, বাট রাষ্ট্রপতি নিজে নিজে কিন্তু পারবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শে। আর্টিকেল 74 কি বলেছে? আর্টিকেল 74 বলেছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা, যার হেড হচ্ছেন প্রাইম মিনিস্টার, এই মন্ত্রিসভা এবং প্রাইম মিনিস্টারের পরামর্শে কাজ করবে হচ্ছে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি 5 ইয়ার্সের পূর্বে, হ্যাঁ, কিন্তু তোমাদের যদি কোয়েশ্চেন হয় লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার থাকতে পারে, কার আছে, তাহলে কিন্তু আমরা আনসার এটাই দেবো। এবার দুটো অপশন যদি থাকে, একটা অপশনে প্রেসিডেন্ট আছে, আরেকটা অপশনে আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে, তাহলে এক্সাক্ট আনসার কিন্তু এইটা হবে। আর যদি দেখো এই অপশনটা নেই, শুধু প্রেসিডেন্ট আছে, তাহলে আমরা প্রেসিডেন্ট করে দেবো। জাতীয় জরুরি অবস্থা চলাকালীন লোকসভার মেয়াদ পার্লামেন্ট আইনের মাধ্যমে প্রতিবারে 1 বছর করে অনির্দিষ্ট কালের জন্য বৃদ্ধি করতে পারে, তবে জরুরি অবস্থা অবসানের 6 মাস পর আর এভাবে কার্যকাল বৃদ্ধি করা যায় না। ভালো করে বুঝতে হবে কি বলেছে। জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 352 এর কথা বলছে। আর্টিকেল 352 কি বলেছে? দেশের জাতীয় জরুরি অবস্থার কথা বলেছে। তাহলে ন্যাশনাল এমার্জেন্সি আমাদের দেশে যদি কখনো চালু থাকে, জেনারেলি 3টে গ্রাউন্ডে হয়, হয় হবে এক্সটার্নাল অ্যাগ্রেশন, নয়তো বা ওয়ার, অথবা আর্মড রেবেলিয়ন, সশস্ত্র বিদ্রোহ দেশের অভ্যন্তরে। তাহলে এই 3টে কারণে জাতীয় জরুরি অবস্থা জারি করা যেতে পারে। ডিক্লেয়ার কে করতে পারেন? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। তাহলে জাতীয় জরুরি অবস্থা যদি চলে, তাহলে লোকসভার মেয়াদ, পার্লামেন্ট আইন তৈরি এমনি এমনি করে দিতে পারবে না, পার্লামেন্ট পারবে। আইন তৈরি করলো, তার মাধ্যমে কি করবে? প্রতিবারে 1 বছর করে। তার মানে যতদিন জাতীয় জরুরি অবস্থা চলবে সেই টোটাল পিরিয়ডে প্রতিবার মানে 1 বছর করে বাড়াতে পারে। ধরো এখন জাতীয় জরুরি অবস্থা শুরু হলো, তাহলে পার্লামেন্টের যে টেনিয়ার, মানে লোকসভার যে টেনিয়ার, সেটা 1 বছর বাড়িয়ে দিল মেয়াদ। বেশ, 1 বছর কমপ্লিট হয়ে গেল এই মেয়াদে, বাট তখনও জরুরি অবস্থা শেষ হয়নি। তাহলে সেই লোকসভার মেয়াদ এই 1 বছরের আওতায় কিন্তু আর থাকবে না। তাহলে আবার নেক্সট টাইম পার্লামেন্টকে আইন তৈরি করতে হবে, এই 1 ইয়ার আবার 1 ইয়ার এক্সটেন্ড করতে হবে, অনির্দিষ্টকাল। তার মানে যতবার খুশি পারবে, মানে যতক্ষণ এমার্জেন্সি চলবে, যতবার খুশি মিনস যতক্ষণ ন্যাশনাল এমার্জেন্সি চলবে। তাহলে যদি ইচ্ছা করে, তাহলে যতটা পিরিয়ড অব্দি ন্যাশনাল এমার্জেন্সি চলবে, প্রতি 1 বছর অন্তর করে আইন তৈরি করে করে, মানে রিনিউ করা টাইপের একটা ব্যাপার, আইন তৈরি করে করে 1 ইয়ার করে বাড়াতে পারে। বাট যে মুহূর্তে ন্যাশনাল এমার্জেন্সি ফিনিশ হয়ে যাবে, তুলে নেওয়া হবে, রিমুভ হয়ে যাবে, 6 মাস পর, মানে 6 মাস তার ভ্যালিডিটি থাকবে। তার ভ্যালিডিটি কি থাকবে? 6 মান্থস অব্দি, 6 মাস পর আর আমি ইচ্ছা খুশি মতো 1 বছর 1 বছর করে বাড়াতে পারবো না। এবারে চলে আসি সদস্য হওয়ার যোগ্যতা। এই যে এতক্ষণ থেকে আমরা এমপি 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 বলছি, তো এমপি হতে গেলে কি করতে হবে, তার ক্রাইটেরিয়া কি কি বলেছে দেখে নিই চলো। কি বলেছে? নাগরিক হতে হবে অবভিয়াসলি। আমাদের দেশের যে আইনসভা, সেখানে যারা বসবে, আমাদের লিডার, আমাদের নেতারা, অবভিয়াসলি তারা ফরেনার তো হবে না, সিটিজেন হতে হবে। নির্বাচন কমিশনের দ্বারা ভারপ্রাপ্ত ব্যক্তির কাছে শপথ পাঠ করতে হবে। জেনারেলি আমরা কি জানি যে শপথ কখন পাঠ করতে হয়? যখন আমি ইলেক্টেড হয়ে গেলাম, আমি আমার কার্য স্টার্ট করতে যাচ্ছি, আমি আমার অফিসের দায়িত্ব নিতে যাচ্ছি, তখন আমাকে জেনারেলি শপথ বাক্য পাঠ করতে হয়। বাট এই এমপি যাদেরকে 2বার শপথ বাক্য পাঠ করতে হয়, একবার কিন্তু আগেই করতে হয়, মানে ইলেক্টেড হওয়ার আগে। নির্বাচন কমিশন কোনো একজন ব্যক্তিকে দায়িত্ব দেন, সেই ব্যক্তির সামনে তাকে শপথ বাক্য পাঠ করতে হয়। এটা কিন্তু এলিজিবিলিটি, তাকে এটা করতে হবে, তার এটা ক্রাইটেরিয়া। রাজ্যসভার ক্ষেত্রে ন্যূনতম বয়স 30 বছর এবং লোকসভার ক্ষেত্রে 25। দিস ইজ দ্য কোয়েশ্চেন। রাজ্যসভার এমপি হতে গেলে ন্যূনতম কত বয়স লাগে? লোকসভার এমপি হতে গেলে ন্যূনতম কত বয়স লাগে? যদি রাজ্যসভা বলে তাহলে আনসার 30, যদি লোকসভা বলে তাহলে আনসার 25। পার্লামেন্টের দ্বারা নির্ধারিত যোগ্যতাগুলি থাকতে হবে। সংবিধান তো এগুলো বলে দিয়েছে এতক্ষণ আমরা যে কটা পড়লাম, বাকিটা সংবিধান পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছে। পার্লামেন্ট তাহলে কি করেছে, কি বলেছে? সংসদীয় নির্বাচক মণ্ডলীর নির্বাচক হতে হবে। সংসদীয় নির্বাচক মণ্ডলীর, তার মানে সংসদীয় নির্বাচক মণ্ডলী, ওই যে আমরা একটু আগে পড়লাম না
যে ওই নির্বাচক মণ্ডলীতে যে ক্ষেত্রগুলোকে ভাগ করা হচ্ছে, এরিয়া ভাগ করা হচ্ছে, তাহলে যে এরিয়াটা সংসদীয় পার্লামেন্টারি এরিয়ার আন্ডারে পড়ছে তেমন কোনো এরিয়ার নির্বাচক মানে ভোটার হতে হবে, রেজিস্টার্ড ভোটার হতে হবে তেমন কোনো এরিয়ার। আর কি, এসসি এসটিদের জন্য সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তাকে যে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের এসসি এসটি হতে হবে। খুব কমন ব্যাপার। আমি যদি আজকে এসসি এসটির রিজার্ভেশনটা নিই তো অবভিয়াসলি আমি জেনারেল হয়তো নিতে পারবো না। পার্লামেন্টের সদস্যের পদশূন্যতা, তাহলে এমপির পদ কি কি কারণে ভ্যাকেন্ট হতে পারে, কি কি কারণে? দ্বৈত সদস্য পদ, দ্বৈত সদস্য পদ মানে হচ্ছে দুটো দুটো সদস্যের জায়গা, এটা কখনোই পসিবল নয়, নেওয়া যাবে না, সংবিধান বলে দিয়েছে। আমি এই হাউসেরও মেম্বার হব, আমি ওই হাউসেরও মেম্বার হব, একই সাথে সাইমালটেনাসলি আমি রাজ্যসভার এমপি পদও এনজয় করব, লোকসভার এমপি পদও এনজয় করব। দিস ইজ নট হ্যাপেনিং। আর কি, অথবা আমি ধরো লোকসভাতেই দুটো সিট নিয়ে নিলাম বা রাজ্যসভাতেও দুটো সিট নিয়ে নিলাম, এটাও পসিবল নয়, সংবিধান এই জায়গা দেয়নি। তাহলে চলো কি বলেছে দেখি। একজন ব্যক্তি একই সাথে সংসদের উভয় কক্ষের সদস্য হতে পারবেন না। যদি কোনো ব্যক্তি উভয় কক্ষের সদস্য নির্বাচিত হন তাহলে তাকে 10 দিনের মধ্যে তার পছন্দ মতো কক্ষ বেছে নিতে হবে। আমি রাজ্যসভার এমপি হিসেবেও নির্বাচিত হলাম, লোকসভার এমপি হিসেবেও নির্বাচিত হলাম, তাহলে সংবিধান আমাকে সময় দিয়েছে 10 ডেজ, 10 দিনের মধ্যে আমাকে ডিসিশন নিতে হবে আমি রাজ্যসভা জয়েন করব না আমি লোকসভা জয়েন করব। বেশ, আর কি বলেছে, এটি না হলে তার রাজ্যসভার সদস্য পদটি খারিজ হয়ে যায়। ধরো আমি 10 দিনের মধ্যে ডিসিশন নিলাম না, তাহলে অটোমেটিক আমার রাজ্যসভার পদটা মানে ওই রাজ্যসভাতে আমি যদি আর চাইও তাহলে কিন্তু আর জয়েন করতে পারবো না, ওটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। যদি কোনো কক্ষে উপস্থিত সদস্য অন্য কক্ষে নির্বাচিত হন তবে তার প্রথম কক্ষের সদস্যপদ শূন্য হয়ে যায়। প্রথম কন্ডিশনটা কি পড়লাম, একই ব্যক্তি একই সাথে দুটো হাউসেই নির্বাচিত হয়ে যাচ্ছেন, মানে আগে এক্সিস্টিং এমপি তিনি ছিলেন না, তাহলে 10 দিন সময় দিয়েছে। বাট যখন আমি অলরেডি একটা এক্সিস্টিং হাউসে আছি, ধরো আমি লোকসভার হাউসে অলরেডি এমপি আছি, বাট আবার আমি রাজ্যসভা থেকেও নির্বাচিত হয়ে গেলাম, তাহলে কি হবে, প্রথম কক্ষ মানে আমার লোকসভাটা চলে যাবে। অথবা ভাইস ভার্সাও হতে পারে, আমি রাজ্যসভার এমপি ছিলাম, আমি লোকসভাতেও নির্বাচিত হয়েছি, তাহলে আমার রাজ্যসভার পদটা ক্যান্সেল হয়ে যাবে, প্রথম যে হাউসের সদস্য আমি থাকবো সেই হাউসটা আমার ক্যান্সেল হয়ে যাবে। আর কি বলেছে, যদি কোনো ব্যক্তি একই কক্ষের দুটি আসনে নির্বাচিত হন তাকে একটি বেছে নিতে হবে, না হলে দুটিই যাবে। বাহ, আরো ভালো জিনিস। ধরো একটু আগে যেটা বললাম যে আমি লোকসভাতে হয়তো দুটো সিট পেয়েছি অথবা রাজ্যসভাতে দুটো সিটে, তাহলে আমাকে কিন্তু যে কোনো একটা বেছে নিতে হবে, আমি দুটোই হোল্ড করে এগোতে পারবো না, যদি আমি না বেছে নিই তাহলে আমার দুটোই যাবে, তার থেকে ভালো যে কোনো একটা বেছে নেওয়া। কোনো সদস্য যদি সংবিধানের উল্লেখিত অযোগ্যতার আওতায় পড়েন তাহলে তার আসন শূন্য হয়ে যাবে। অবভিয়াসলি সংবিধান যেগুলোকে অযোগ্য হিসেবে যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে তার আন্ডারে যদি কোনো এমপি আসে তো অবভিয়াসলি তার পদ তো বাতিল হবেই। পার্লামেন্টের কোনো কক্ষ, আচ্ছা ওই যে যে কথাটা এর আগের পয়েন্টটাতে বলা হলো, মানে এই যে সংবিধান উল্লেখিত জেনারেলি এগুলোর খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই, এই তোমার বলা আছে ধরো কেউ যদি করাপশনে, সংবিধান বলেছে কেউ যদি দুর্নীতিমূলক কাজে যুক্ত হয়ে যায় তাহলে তার এমপি পদ চলে যাবে, অথবা কেউ যদি মেন্টালি ইমব্যালেন্স ইনসেন মানে কি বলবো মানসিক ভারসাম্যহীন হয়ে যায় হঠাৎ করে তাহলে তার পদ চলে যাবে। তো এই ধরনের কিছু ক্রাইটেরিয়া সংবিধান দিয়েছে। পার্লামেন্টের কোনো কক্ষ কোনো সদস্যের আসন শূন্য বলে ঘোষণা করতে পারে যদি সেই সদস্য কক্ষের অনুমতি ব্যতীত 60 ডেজ সভা থেকে অনুপস্থিত থাকে। কোনো এমপি কন্টিনিউয়াসলি 60 দিন 60 ডেজ পার্লামেন্টের যে হাউস সেই হাউস থেকে পারমিশন না নিয়ে অ্যাবসেন্ট থেকে গেল, হাউসের অধিবেশন চলছে সেই হাউস থেকে পুরো 60 ডেজ অ্যাবসেন্ট থাকলো পার্লামেন্টকে উইদাউট এনি নোটিস, কোনো কিছু জানানো না, তাহলে কিন্তু পার্লামেন্ট তার সদস্যপদটা কেড়ে নেবে বিনা অনুমতিতে। ওকে, যে কক্ষের তিনি সদস্য আর কি, যদি রাজ্যসভার হন তাহলে রাজ্যসভার, যদি লোকসভার হন তাহলে লোকসভা। সদস্য যদি পদত্যাগ করেন
তাহলে কি হবে, সদস্য আমি যদি আজকে আমার কাজ ছেড়ে দিই, অবভিয়াসলি আমার জায়গা ফাঁকা হবে। এই ক্ষেত্রে রাজ্যসভার ক্ষেত্রে সভাপতিকে এবং লোকসভার ক্ষেত্রে অধ্যক্ষকে জানাতে হবে। তার মানে লোকসভার কোনো এমপি যদি পদত্যাগ করতে চায়, তাহলে লোকসভার যে পরিচালক বা লোকসভার যিনি হেড পরিচালক সভাপতি, তিনি কে, স্পিকার, তার কাছে জানাতে হবে। আর রাজ্যসভার সভাপতিকে রাজ্যসভার মেম্বার্সরা জানাবে যে আমি রিজাইন করছি। আর রাজ্যসভার সভাপতিকে, রাজ্যসভার সভাপতি, এটা তো আমরা জানি, এই যে রাজ্যসভার সভাপতিকে ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, তাই তো। আর লোকসভার ক্ষেত্রে তো বলেই দিয়েছে অধ্যক্ষ, স্পিকার।